ওয়েলকাম টু গাইডলাইন একাডেমি। আজকে আমরা স্পোকেন রোলের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো M2:R2 এবং হ্যাভ টু হ্যাজ টু। এখানে M2:R2 এরপরে ভার্বের বেস ফর্ম বসবে এবং এটা যখন আমরা কোনো কিছু নীতিগতভাবে কোনো কিছু করে থাকি, যেটা আমরা বাধ্যবাধকতা না, যেগুলো আমরা এমনিতেই করে থাকি, সেক্ষেত্রে M2:R2 এবং তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন বসবে। যেমন আমি যদি বলি যে আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হয়, আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, সেই ক্ষেত্রে আমরা M2:R2 তারপরে ভার্বের বেস ফর্ম দিয়ে করব। যেমন প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে M2:R2 এবং তারপর ভার্বের বেস ফর্ম। এখানে কতগুলো ভার্বের বেস ফর্ম দেয়া আছে: ডু, গো, ইট, লার্ন, আন্ডারস্ট্যান্ড, রাইট, প্লে, হেল্প, গেট, কাম। এবং এখানে কতগুলো সাবজেক্ট দেয়া আছে: আই, হি, শি, ইউ, দে, উই, যে কোনো নাম, যেমন সাবিহা। যদি আমরা একটা বাক্য বলি এখানে, যেমন আমাকে কাজটি করতে হয়, একটা জিনিস মনে রাখতে হবে যে করতে হয় মানে বাংলা যদি আমরা বুঝতে চাই, প্রথমে বার তারপরে তে হয়, প্রথমে বার তারপরে তে হয়। যেমন লিখতে হয়, খেলতে হয়, যেতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। যদি এরকম কোনো বাক্য আমরা ইংলিশে করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। যেমন একটি বাক্য এখানে আছে, আমাকে কাজটি করতে হয়। তো আমাকে কাজটি করতে হয়, সেক্ষেত্রে আমাকে সাবজেক্টের জন্য আমরা এখানে আই নিলাম। যেমন আই, স্ট্রাকচার থেকে আই এর সাথে M2 হবে, আই এম টু। করতে হয়, করে ইংরেজি ডু, এখান থেকে ডু। আই এম টু ডু কাজটি, দ্য ওয়ার্ক। আই এম টু ডু দ্য ওয়ার্ক। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। যদি গো দিয়ে বলি, আমাকে যেতে হয়, আই এম টু গো। যদি বলি যে আমাকে ঢাকা যেতে হয়, আই এম টু গো টু ঢাকা। ইট দিয়ে বললে আমাকে খেতে হয়, আই এম টু ইট। লার্ন দিয়ে বললে আমাকে শিখতে হয়, আই এম টু লার্ন। যদি বলি যে আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, আই এম টু লার্ন ইংলিশ এভরি ডে। পরে যদি আমরা আন্ডারস্ট্যান্ড দিয়ে বলি, যেমন আমাকে তাকে বুঝতে হয়, সেক্ষেত্রে হবে আই এম টু আন্ডারস্ট্যান্ড হিম। যদি বলি যে আমাকে লিখতে হয়, আই এম টু রাইট। আমাকে খেলতে হয়, আই এম টু প্লে। আমাকে সাহায্য করতে হয়, আই এম টু হেল্প। আমাকে পেতে হয়, আই এম টু গেট। আমাকে আসতে হয়, আই এম টু কাম। তারপরে এক্সটেনশন আমরা এখানে ইউজ করতে পারি। তো আই দিয়ে সেক্ষেত্রে আমাকে বলার জন্য আমরা এখানে আই ইউজ করেছি। এখানে আমাকে ছাড়াও যদি বলি যে তাকে, সেক্ষেত্রে আমরা হি বা সি। তোমাকে বলে ইউ, তাদেরকে বলে দে, আমাদেরকে বলে উই। যে কোনো নাম বলে, যেমন সাবিহাকে বললে বলবো যে সাবিহা। যেমন সাবিহাকে কাজটি করতে হয়, সেক্ষেত্রে হবে সাবিহা ইজ টু ডু দ্য ওয়ার্ক। যদি বলি যে তাদেরকে কাজটি করতে হয়, দে আর টু ডু দ্য ওয়ার্ক। যদি বলি তোমাকে কাজটি করতে হয়, সেক্ষেত্রে হবে ইউ আর টু ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা শুধু সাবজেক্ট এবং এই ভার্ব চেঞ্জ করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় স্ট্রাকচারে আসি, যেমন হ্যাভ টু হ্যাজ টু। আমরা হ্যাভ টু হ্যাজ টু কখন ইউজ করব? যদি কোনো কাজ করতে আমাদের বাধ্যবাধকতা থাকে, যেমন আমাকে এটা করতে হবে, আমাকে যেতেই হবে, আমাকে লিখতেই হবে। যদি এরকম কোনো বাংলা বাক্য আমরা ইংলিশে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু তারপরে ভার্বের বেস ফর্ম দিয়ে করতে পারি। তাই প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ টু হ্যাজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম। এখানে কতগুলো ভার্বের বেস ফর্ম দেয়া আছে, এখানে এই ভার্ব ছাড়াও অন্য ভার্ব দিয়ে আমরা এখানে বাক্য তৈরি করতে পারবো। আর বাংলায় মনে রাখতে হবে যে প্রথমে ভার্ব তারপর তে হবে। M2:R2 ক্ষেত্রে তে হয়, আর এখানে হবে হ্যাভ টু হ্যাজ টু ক্ষেত্রে হবে তে হবে। যেমন আমাকে লিখতে হবে, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, যেটা একটু বাধ্যবাধকতা, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করবো। যদি আমরা একটা বাক্য দেখি এখানে যে আমাকে কাজটি করতে হবে, করতেই হবে বা করতে হবে, তাহলে হবে যে আই হ্যাভ টু do the work. I have to do the work. এখানে আমরা ডু এর পরিবর্তে এখানে অন্য ভার্ব ইউজ করতে পারি। যেমন আমাকে যেতে হবে, I have to go. আমাকে খেতে হবে, I have to eat. আমাকে শিখতে হবে, I have to learn. আমাকে বুঝতে হবে, I have to understand. আমাকে লিখতে হবে, I have to write. আমাকে খেলতে হবে, I have to play. আমাকে সাহায্য করতে হবে, I have to help.
আমাকে পেতে হবে আই হ্যাভ টু গেট, আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম। আমাকে ইংরেজি শিখতেই হবে, তো আই হ্যাভ টু লার্ন ইংলিশ। যদি বলে যে আমাকে গাইডলাইন একাডেমিতে ইংরেজি শিখতেই হবে, সেক্ষেত্রে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এট গাইডলাইন একাডেমি। যদি আমরা বাক্যটা ভরে করতে চাই তবে ছোট ছোট বাক্যকে আমরা এভাবে ভরে করতে পারবো।